সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান এর কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা ডক্টর শাহজাহান তপন স্যারের বইয়ের কিছু অঙ্ক এর আগের লেকচারগুলোতে দেখিয়েছিলাম 22 নম্বর পর্যন্ত। আজকে আমরা 23 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 23 নম্বর অঙ্ক দেখো, একটি নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন 20 এবং দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, লেন্স দুটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। আমরা নবদূরবীক্ষণ যন্ত্রে জানি যে বিবর্ধন এবং যন্ত্রের দৈর্ঘ্যের দুটো রাশিমালা আছে। একটি হচ্ছে স্বাভাবিক ফোকাসিংয়ের জন্য, আরেকটি নিকট দূরত্বে ফোকাসিংয়ের জন্য। তো নিকট দূরত্ব ফোকাসিংয়ের জন্য যদি উল্লেখ করা থাকে তখনই আমরা নিকট দূরত্বে ফোকাসিংটা ব্যবহার করব। আর যদি উল্লেখ করা না থাকে অথবা স্বাভাবিক ফোকাসিং বা অসীম দূরত্বে ফোকাসিংয়ের কথা বলে, তখন আমরা অসীম দূরত্বে ফোকাসিং অথবা স্বাভাবিক ফোকাসিং যেটা, সেই সূত্রটা ব্যবহার করব। এখানে দেয়া আছে নবদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন m সমান 20 এবং যন্ত্রের দৈর্ঘ্য l সমান 16 সেন্টিমিটার। আমাদের লেন্স দুটোর ফোকাস দূরত্ব FO এবং FE বের করতে হবে। খুবই সহজ, আমরা সূত্র দুটো লিখব। আমরা জানি স্বাভাবিক ফোকাসিংয়ের জন্য বিবর্ধন m ইকুয়াল টু FO বাই FE, বা তাহলে FO বাই FE সমান আমরা m এর মান বসাবো 20, বা FO সমান 20 FE। আমরা এটাকে 1 নম্বর সমীকরণে রাখি। আবার যন্ত্রের দৈর্ঘ্য আমরা জানি L ইকুয়াল টু FO প্লাস FE, তাহলে আমরা FO প্লাস FE ইকুয়াল টু 16 সেন্টিমিটার বসাবো। এককটা আমরা পরে বসাই, বা তাহলে FOর পরিবর্তে আমরা 20 FE বসাবো। 20 FE প্লাস FE ইকুয়াল টু 16, তাহলে 21 FE সমান 16। এখান থেকে আমরা FE পাবো 16 বাই 21। তাহলে আমরা সুতরাং চিহ্ন দিয়ে একক বসাবো। FE ইকুয়াল টু যা আসবে এত সেন্টিমিটার। এরপর 1 নং হতে বাই FO ইকুয়াল টু তাহলে 20 FE। এখানে FEর যে মানটা আসবে সেই মানটা এখানে বসালে আমাদের FO পাওয়া যাবে, 20 দিয়ে গুণ করলেই হবে। তো ঠিক আছে, আমরা তাহলে পরের অঙ্কটায় যাই। 24 নাম্বার, একটি নবদূরবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন 8 এবং দৈর্ঘ্য 36 সেন্টিমিটার, লেন্স দ্বয়ের ফোকাস দূরত্ব বের করো। আগেরটা বলেনি স্বাভাবিক ফোকাসিং, আমরা স্বাভাবিক ফোকাসিং ধরেই করেছি, আর এটা বলে দিয়েছে স্বাভাবিক ফোকাসিং। আমরা একটু আগে যেটা বললাম, যদি নিকট ফোকাসিং উল্লেখ করে তখনই শুধুমাত্র আমরা নিকট ফোকাসিং ব্যবহার করব, অন্যথায় আমরা স্বাভাবিক ফোকাসিং ব্যবহার করব। দেখো, এটা ঠিক আগেরটার মতো একই অঙ্ক যা দেয়া আছে। বিবর্ধন M8, L হচ্ছে 36 সেন্টিমিটার, লেন্স দ্বয়ের ফোকাস দূরত্ব বের করতে হবে। আমার মনে হয় সবাই পারবে এটা। আমরা তাহলে পরের অঙ্কটায় যাই। 25 নাম্বার, একটি নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 80 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। যখন স্বাভাবিক দর্শনের জন্য ফোকাস করা হয়, স্বাভাবিক দর্শন তার মানে অসীম দূরত্বে ফোকাসিং, তখন এর বিবর্ধন ক্ষমতা কত? একেবারেই সহজ একটা অঙ্ক। এখানে দেয়া আছে অভিলক্ষের ফোকাস দূরত্ব FO সমান 80 সেন্টিমিটার, অভিনেত্রের ফোকাস দূরত্ব FE দেয়া আছে 5 সেন্টিমিটার। আমাদের বিবর্ধন বের করতে হবে স্বাভাবিক দর্শনের জন্য। তো স্বাভাবিক দর্শনের জন্য, তার মানে অসীম দূরত্বে ফোকাসিংয়ের জন্য,
বিবর্ধন এম ইকুয়াল টু জানি আমরা এফও বাই এফই, শুধু মান বসালেই অঙ্কটা হবে 16 হবে ফলাফল। আমরা পরের অঙ্কটাতে যাই। একটি নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 মিটার এবং 0.05 মিটার। স্বাভাবিক এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন ও যন্ত্রের দৈর্ঘ্য। তাহলে আমাদের 4টা রেজাল্ট বের হবে। স্বাভাবিক দর্শনের জন্য বিবর্ধন, যন্ত্রের দৈর্ঘ্য; স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিংয়ের জন্য বিবর্ধন, যন্ত্রের দৈর্ঘ্য। তাহলে আমরা যা দেয়া আছে আগে একটু লিখি। এখানে অভিলক্ষের ফোকাস দূরত্ব এফ ও দেয়া আছে 1 মিটার এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব এফই দেয়া আছে 0.05 মিটার। প্রথমে আমরা স্বাভাবিক দর্শনের জন্য আসি। স্বাভাবিক দর্শনের জন্য বিবর্ধন এম ইকুয়াল টু এফও বাই এফই, আমরা একটু আগেই দেখে আসলাম ঠিক এরকম। আর যন্ত্রের দৈর্ঘ্য এল সমান এফও প্লাস এফই, যোগ করে দিলেই বের হবে। আর স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে ফোকাসিংয়ের জন্য আমরা জানি বিবর্ধন এম ইকুয়াল টু এফও বাই এফই ইন্টু 1 প্লাস এফই বাই ডি। এফও এবং এফির মান দেয়া আছে শুধু ক্যাপিটাল ডি। তো ক্যাপিটাল ডি এর মান আমরা জানি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 25 সেন্টিমিটার অথবা 0.25 মিটার। যেহেতু এখানে বাকি রাশিগুলো মিটারে আছে, আমরা এটাকেও মিটারে লিখি 0.25 মিটার। আমার মনে হয় এখানে মান বসালেই অঙ্কটা হবে। তোমরা পারবে আশা করি আমি। আর যন্ত্রের দৈর্ঘ্য এখানেই আমরা শেষ করি। যন্ত্রের দৈর্ঘ্য এল ইকুয়াল টু হবে যে সূত্রটা আছে এফও প্লাস ডি ইন্টু এফই বাই ডি প্লাস এফই। দেখো একেবারেই সহজ, শুধুমাত্র এফও এফই এবং ক্যাপিটাল ডি এর মান এই সমীকরণে বসালেই যন্ত্রের দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে আমাদের 4টা রেজাল্ট, স্বাভাবিক দর্শনের জন্য 2টো বিবর্ধন, যন্ত্রের দৈর্ঘ্য; আর স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বের জন্য 2টো বিবর্ধন এবং যন্ত্রের দৈর্ঘ্য। তো আমরা তাহলে পরের অঙ্কটাতে যাই। 27 নম্বর। কোনো নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 30 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, এর বিবর্ধন ও দৈর্ঘ্য নির্ণয় করো। একই ধরনের অঙ্ক, আমাদের বিবর্ধন এম বের করতে হবে আর যন্ত্রের দৈর্ঘ্য ক্যাপিটাল এল বের করতে হবে। এক্ষেত্রেও কিন্তু উল্লেখ করেনি নিকট ফোকাসিং নাকি স্বাভাবিক ফোকাসিং। আমরা বলেছি যদি উল্লেখ না করে তাহলে আমরা নিকট ফোকাসিং না করে আমরা স্বাভাবিক ফোকাসিং যেটা বা অসীম দূরত্বে ফোকাসিং যেটা সহজ সূত্র, আমরা এই সূত্র দিয়েই করব। এখানে যা দেয়া আছে এফও ইকুয়াল টু 30 সেন্টিমিটার, এফই ইকুয়াল টু 2 সেন্টিমিটার, আমাদের বিবর্ধন এম বের করতে হবে আর আমাদের যন্ত্রের দৈর্ঘ্য এল বের করতে হবে। আমরা জানি স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন এম ইকুয়াল টু এফও বাই এফই। এফও এবং এফির মানটা বসালেই আমরা বিবর্ধন পাবো। আর যন্ত্রের দৈর্ঘ্য জানি আমরা এল ইকুয়াল টু এফও প্লাস এফই। তাহলে এখানেও আমরা এফও এবং এফই এর মান বসালেই যন্ত্রের দৈর্ঘ্য পাবো। আমরা তাহলে 28 নম্বর অঙ্কটা দেখি। একটি নবদূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষের ফোকাস দূরত্ব 4 মিটার, অসীম দূরত্বে ফোকাসিংয়ের জন্য এর বিবর্ধন 100 হলে অভিনেত্রের ফোকাস দূরত্ব কত? এটাও খুব সহজ অঙ্ক। এখানে দেয়া আছে অভিলক্ষের ফোকাস দূরত্ব
এফও ইকুয়াল টু 4 মিটার, আর অসীম দূরত্বে ফোকাসিংয়ের জন্য বিবর্ধন এম দেয়া আছে 100। আমাদের বের করতে হবে অভিনেত্রের ফোকাস দূরত্ব এফই ইকুয়াল টু হোয়াট। ঠিক আগের মতো এটাও অসীম দূরত্বে ফোকাসিং বা স্বাভাবিক ফোকাসিং। তো অসীম দূরত্বে ফোকাসিংয়ের ক্ষেত্রে আমরা জানি বিবর্ধন এম ইকুয়াল টু এফও বাই এফই। তাহলে এখান থেকে এফই বের করতে হবে, এফই ইকুয়াল টু এফও বাই এম। আমরা এফও এবং এম এর মান বসিয়ে অভিনেত্রের ফোকাস দূরত্ব এফই বের করতে পারবো। এর এককটা মিটারে আসবে। 29 নাম্বার প্রিজমের অঙ্ক। আমরা জানি প্রিজম থেকে একটা সৃজনশীল প্রশ্ন করা যাবে। খুব চমৎকার একটা টপিক প্রিজম। আমরা প্রিজমের থিওরিতে পড়েছি বিচ্যুতির রাশিমালা, পড়েছি আমরা প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয়, আর পড়েছি সরু প্রিজমের বিচ্যুতি। তো এই অংশটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন করা সম্ভব, একটা আলাদা উদ্দীপক তৈরি করা সম্ভব। কাজে এই অংশের প্রিজমের যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো খুব মনোযোগ দিয়ে তোমরা করবে। দেখো, একটি সমবাহু প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √2 হলে তার ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। খেয়াল করো, সমবাহু প্রিজম, আমরা জানি প্রিজম যদি সমবাহু হয় তাহলে প্রিজম কোণ হবে 60 ডিগ্রি, তাই না? এটা আর দেওয়া থাকবে না, সমবাহু প্রিজম বললেই আমরা বুঝবো প্রিজম কোণ 60 ডিগ্রি। উপাদানের প্রতিসরণাঙ্ক দেয়া আছে √2, আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে হবে। এখানে যা দেয়া আছে প্রিজম কোণ এ ইকুয়াল টু, সমবাহু প্রিজম বলে 60 ডিগ্রি, ন্যূনতম বিচ্যুতি কোণ আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে হবে। আর দেয়া আছে মিউ দেয়া আছে উপাদানের প্রতিসরণাঙ্ক, মিউ দেয়া আছে √2, আমাদের ডেল্টা এম বের করতে হবে। তো আমরা প্রিজমের ক্ষেত্রে সমীকরণটা জানি, মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এখানে দেখো কয়টা রাশি আছে এই সমীকরণটার মধ্যে। মিউ আছে উপাদানের প্রতিসরণাঙ্ক, এ হচ্ছে প্রিজম কোণ, ডেল্টা এম হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। এই তিনটা রাশি আছে। গাণিতিক সমস্যাগুলো সাধারণত যে কোনো দুইটা রাশির মান দিয়ে তৃতীয়টার মান বের করতে বলে। যদি আমাদের মিউ বের করতে বলে তাহলে কিন্তু খুব সহজ হয় ক্যালকুলেশনটা। আমরা ডান দিকের রাশিগুলোর এ এবং ডেল্টা এম এর মান বসিয়ে মিউ এর মান বের করতে পারি। যদি ডেল্টা এম এর মান বের করতে বলে একটু জটিল হবে ক্যালকুলেশনটা, তাই না? আমরা এ এবং মিউ এর মান বসাবো, ডেল্টা এম বের করব। কিন্তু যদি এ বের করতে বলে প্রিজম কোণ, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা বেশ জটিল হয়, আমরা দেখাবো। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের। যেহেতু আমাদের ডেল্টা এম বের করতে হবে, কাজে এটা খুব বেশি জটিল না। আমরা মান বসাবো, বা আমরা দুই পাশে মান বসিয়ে দিই। মিউ এর পরিবর্তে আমরা √2 বসাই, ইকুয়াল টু সাইন এ হচ্ছে 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি বাই 2। বা তাহলে আড়াআড়ি গুণ করে দিই, আমাদের যেহেতু ডেল্টা এম বের করতে হবে, সাইন 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই 2 সমান সাইন 30। সাইন 30তে আমরা জানি হাফ, তাহলে √2 ইন্টু হাফ। হাফ যদি হয় তাহলে এখানে থাকবে হচ্ছে 1/√2, বা সাইন 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই 2 সমান 1/√2। বা আমরা থিটা বের করব, তাহলে 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই 2
2 সমান হবে সাইন ইনভার্স 1/√2। তো আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে 60 ডিগ্রি প্লাস ডেল্টা m/2 সমান হবে 45 ডিগ্রি, বা তাহলে আমরা আড়াআড়ি গুণ করি 60 ডিগ্রি প্লাস ডেল্টা m সমান 90 ডিগ্রি। আমরা 90 থেকে 60 বাদ দেব, তাহলে ডেল্টা m ইকুয়াল টু পাবো 30 ডিগ্রি। তাহলে আমরা প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ পাচ্ছি ডেল্টা m সমান 30 ডিগ্রি। 30 নাম্বার, একটি প্রিজমের প্রতিসারক কোণ, তার মানে প্রিজম কোণ 60 ডিগ্রি এবং উপাদানের প্রতিসরণাঙ্ক 1.48, ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। একই অঙ্ক দেখো, এখানে প্রতিসারক কোণ, প্রিজমের প্রতিসারক কোণ, তার মানে প্রিজম কোণ এ দেয়া আছে 60 ডিগ্রি, উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ দেয়া আছে 1.48, আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টা m বের করতে হবে। হুবহু আগের অঙ্কটাই, আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন a প্লাস ডেল্টা m/2 ডিভাইডেড বাই সাইন a/2। আমার মনে হয় সবাই এটা পারবে। আমরা এখান থেকে ঠিক আগের যে অঙ্কটা করলাম সেটার মতো আমরা ক্যালকুলেশন করে ডেল্টা m বের করব। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। 31 নাম্বার, 31 নাম্বার অঙ্কটা দেখি আমরা। একটি প্রিজমকে ন্যূনতম বিচ্যুতি অবস্থানে স্থাপন করে আপতন কোণের মান 40 ডিগ্রি পাওয়া যায়। প্রিজমটির উপাদানের প্রতিসরণাঙ্ক 1.5 হলে প্রিজম কোণ কত? দেখো, আমরা সরাসরি এই সূত্রটা ব্যবহার করলে পাবো না, আমাদের একটু পরিবর্তন করতে হবে। আমরা থিওরি যখন পড়ি, প্রিজমের থিওরি যখন পড়ি, তখন আমরা প্রত্যেকটা সূত্র আলাদা আলাদাভাবে দেখিয়েছিলাম। তো সেই প্রিজমের থিওরিটা যদি তোমরা আরেকবার দেখে নাও, তাহলে তোমাদের কাছে খুব পরিষ্কার হবে এই অঙ্কটা। ন্যূনতম বিচ্যুতি অবস্থানে স্থাপন করে আপতন কোণের মান পাওয়া যায় 40 ডিগ্রি, তার মানে I1 এর মান দেয়া আছে 40 ডিগ্রি। এখানে I1 সমান 40 ডিগ্রি, প্রিজমটির উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ দেয়া আছে 1.5, আমাদের প্রিজম কোণ এ বের করতে হবে। তো আমরা সূত্র যেটা জানি, আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন a প্লাস ডেল্টা m/2 ডিভাইডেড বাই সাইন a/2। আমরা মূল সূত্রটাই লিখলাম। এখানে দেখো আমাদের পরিবর্তনটা কোথায় করতে হবে। এই যে a প্লাস ডেল্টা m/2, এটা কিন্তু আসলে I1, তাই না? আমাদের অনেক সময়ই এই মানটা বসাতে হবে। a প্লাস ডেল্টা m/2 এটা হচ্ছে I1, আবার I1 সমান a প্লাস ডেল্টা m/2। সুতরাং তাহলে আমরা এই মানটার পরিবর্তে আমরা শুধু I1 বসাবো। মিউ ইকুয়াল টু হবে সাইন I1 বাই সাইন a/2। এখন আমরা যেহেতু a বের করতে হবে, আমরা সাইন a/2 বাম পাশে নিয়ে আসি। সাইন a/2 সমান সাইন I1 বাই মিউ, বা সাইন a/2 সমান, আমরা মান বসাই, সাইন 40 ডিগ্রি বাই 1.5। এই ডান দিকে সাইন 40 মান বসিয়ে তাকে 1.5 দিয়ে গুণ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে 0.429। এবার আমরা a/2 বের করব সাইন ইনভার্স করে। তাহলে a/2 সমান সাইন ইনভার্স 0.429। আমরা এখানেই শেষ করি, বা
এখন সাইন ইনভার্স করলে যা আসবে a/2 সমান 25.37 ডিগ্রি, আর গুণ করলে আমরা প্রিজম কোণ এ পাবো 50.75 ডিগ্রি। এই হচ্ছে আমাদের প্রিজম কোণ। সুতরাং প্রিজম কোণ এ সমান 50.75 ডিগ্রি। তো ঠিক আছে, অঙ্কটা তাহলে একটু কিন্তু নতুন জায়গাটা আমাদের দেখে রাখতে হবে। এই সূত্রটা কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করব। সৃজনশীল প্রশ্নের উদ্দীপক যখন তৈরি হয় তখন কিন্তু প্রায়ই এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হয়। I1 সমান a প্লাস ডেল্টা m/2। আবার ন্যূনতম বিচ্যুতি অবস্থানে কিন্তু I1 এবং I2 সমান হয়, তার মানে I2 সমানও আমরা সেম a প্লাস ডেল্টা m/2 লিখতে পারবো। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল রাখবে। দেখো 32 নম্বর, 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজম একটি আলোকরশ্মির ন্যূনতম বিচ্যুতি ঘটায় 39 ডিগ্রি 20 মিনিট। দেখো, ডিগ্রির ভগ্নাংশকে দুইভাবেই প্রকাশ করা যায়, ডিগ্রি মিনিট সেকেন্ড দিয়ে প্রকাশ করা যায়, আবার দশমিক দিয়েও প্রকাশ করা যায়। তোমাদের ক্যালকুলেটারে, সবার ক্যালকুলেটারেই, সায়েন্টিফিক সব ক্যালকুলেটারেই কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ড এই অপশনটা আছে। কাজেই এটা দশমিক দেওয়া থাকলেও সমস্যা হবে না তোমাদের, আর ডিগ্রি মিনিট দেওয়া থাকলেও তোমাদের সমস্যা হবে না। একটু খেয়াল করলেই তোমরা এই ডিগ্রি মিনিটের অপশনটা পাবে ক্যালকুলেটারে। তো ন্যূনতম বিচ্যুতি দেওয়া আছে তাহলে 39 ডিগ্রি 20 মিনিট। প্রিজমের উপাদানের প্রতি স্মরণাঙ্ক এবং আপাতন কোণ নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক। এখানে দেয়া আছে প্রিজম কোণ এ 60 ডিগ্রি, আর ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টা এম দেয়া আছে 39 ডিগ্রি 20 মিনিট। আমাদের বের করতে হবে প্রিজম উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ এবং আপতন কোণ I1। আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা m/2 ডিভাইডেড বাই সাইন a/2। দেখো, এ আছে 60 ডিগ্রি, ডেল্টা এম আছে 39 ডিগ্রি 20 মিনিট। তো ঠিক এইভাবে বসিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তার সাইন নিলেই টোটাল মানটা বের হয়ে আসবে। তাকে আমরা সাইন a/2 দিয়ে, তার মানে সাইন 30 দিয়ে ভাগ করব, তাহলে মিউ পাবো। খুব সহজ ক্যালকুলেশন, আশা করি কারো সমস্যা হবে না। নেক্সট হচ্ছে I1। আবার I1 ইকুয়াল টু, তাহলে I1 আমরা জানি যে এই মানটাই হচ্ছে I1, a প্লাস ডেল্টা m/2। এটাকে আমরা ডিগ্রি মিনিটে আনতে পারবো, তাই না? অথবা সরাসরি পয়েন্ট দিয়ে ডিগ্রিতে আনলেও অঙ্কটা হবে। শিফট দিয়ে ডিগ্রি মিনিট সেকেন্ডে চাপ দিলে এটা ভেঙে ভেঙে আসবে, কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড, তাই না? আর সরাসরি আমরা চাপ দিলে ডিগ্রি মিনিটে আসবে। একটু দেখে নেবে, এই ক্যালকুলেশনটা আমাদের একটু শিখে রাখা আর কি, দশমিক দিয়ে করলেও কিন্তু সমস্যা হবে না। তাহলে আমরা পরের অঙ্কটাতে যাই, আশা করি সবাই পারবে এই অঙ্কটা। 34 নাম্বার অঙ্কটা দেখো, 1.5 প্রতিসরাঙ্কের কোনো কাচ প্রিজমের এক পৃষ্ঠের উপর একটি আলোকরশ্মি লম্বভাবে আপাতিত হয় ও প্রিজমের দ্বিতীয় পৃষ্ঠের গা ঘেঁষে ওই রশ্মি নিষ্ক্রান্ত হয়। প্রিজম কোণ কত? এক পৃষ্ঠের উপর লম্বভাবে আপাতিত হবে, আরেক পৃষ্ঠের গা ঘেঁষে নির্গত হবে। আমাদের প্রিজম কোণ বের করতে হবে। এখানে দেয়া আছে প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক মিউ ইকুয়াল টু 1.5, আর লম্বভাবে আপাতিত হয়, তার মানে আমরা একটু যদি
দেখি প্রিজমের চিত্রটা। আপাতিত হয় লম্বভাবে। আমরা জানি অভিলম্বের সাথে আপাতিত রশ্মির কোণ হচ্ছে আপাতন কোণ। যেহেতু এটা লম্বভাবে আপাতিত হয়, কাজেই আপাতন কোণ I1 সমান হবে 0 ডিগ্রি। আর বলেছে দ্বিতীয় পৃষ্ঠের গা ঘেঁষে নির্গত হয়। যদি গা ঘেঁষে নির্গত হয় তাহলে I2 হবে, দেখো যে অভিলম্বের সাথে যে কোণ I2 এটা হবে 90 ডিগ্রি। আমাদের বের করতে হবে প্রিজম কোণ এ। তাহলে প্রিজম কোণ এ বের করতে হলে আমাদের R1 এবং R2 লাগবে। এটা কিন্তু ন্যূনতম বিচ্যুতি অবস্থান না, কাজেই ডেল্টা এমটাকে আমরা এখানে আনতে পারবো না। তো R1 প্লাস R2 যদি আমরা বের করতে পারি তাহলে প্রিজম কোণ বের করতে পারবো। আমরা R1 এবং R2 বের করার জন্য ধরি প্রথম পৃষ্ঠে, একবারে লিখি প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠে, আলাদাই লিখতে হবে। প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ R1 এবং দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ R2। তাহলে যেহেতু প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক দেয়া আছে মিউ, সেজন্য আমরা লিখব প্রথম পৃষ্ঠের জন্য চারিপার্শ্বস্থ মাধ্যম সাপেক্ষে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ। আমরা প্রথম পৃষ্ঠের জন্য লিখব মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। আমরা এখান থেকে R1 বের করব। তো আমরা যেহেতু জানি যে I1টা হচ্ছে 0 ডিগ্রি, মিউ দেয়া আছে 1.5, আমরা এই সমীকরণ থেকে R1টা বের করব, বা সাইন R1 ইকুয়াল টু হবে, এখানে ছিল সাইন I1 বাই মিউ, বা সাইন R1 সমান I1 ছিল 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি বাই মিউ এর মান 1.5। সাইন 0 এর মান 0, তার মানে ভাগ করলে এটা 0 হবে। তাহলে সাইন R1 সমান 0, বা R1 সমানও তাহলে সাইন ইনভার্স 0, তার মানে 0 ডিগ্রি। আমরা একটা পেলাম R1। এবার আমাদের বের করতে হবে R2। দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণের জন্য দেখো আমাদের মিউটা হবে 1/μ, তাই না? কারণ প্রিজম থেকে আলো বাইরে যাচ্ছে। আপতন কোণ R2, প্রতিসরণ কোণ I2, তাহলে আমাদের মিউ এর পরিবর্তে 1/μ লিখলাম, ইকুয়াল টু হবে সাইন R2 বাই সাইন I2। আমরা যে থিওরি পড়েছি একটু ভালো করে থিওরিটা দেখে নাও, তাহলে এই বিষয়গুলো যদি কোনো সমস্যা থাকে তাহলে তা দূর হয়ে যাবে। আমরা এবার R2 বের করব, তাহলে বা সাইন R2 সমান সাইন I2 বাই মিউ, বা সাইন R2 সমান হবে সাইন I2, আমরা I2 জানি 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি বাই মিউ হচ্ছে 1.5। বা এবার আমরা এই ক্যালকুলেশনটা করে আমরা R2-র মান বের করব, যে R2 সমান সাইন ইনভার্স, এখানে যা আসবে আমার মনে হয় R2 তোমরা পাবে। এখন আমরা প্রিজম কোণে যাব, তাহলে প্রিজম কোণ এ সমান R1 প্লাস R2। আমরা R1 এর মান 0 ডিগ্রি পেয়েছি, আর এখান থেকে আমরা R2-র মান পাবো, অর্থাৎ এই মানটাই হবে প্রিজম কোণের মান। আশা করি এই ক্যালকুলেশনটুকু সবাই পারবে।
35 নম্বর অঙ্কটা দেখো, একটি প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক 1.532, একটি আলোকরশ্মি এর এক পৃষ্ঠে 50 ডিগ্রি কোণে আপতিত হয়ে ন্যূনতম কোণে বিচ্যুত হয়, প্রিজম কোণ নির্ণয় করো। বেশ সহজ একটা অঙ্ক, শুধু আমাদের এই একটা জায়গায় খেয়াল রাখতে হবে, আমাদের ন্যূনতম বিচ্যুতির সূত্র দিয়েই অঙ্কটা হবে। এখানে যা দেয়া আছে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ 1.532, এরপর আপতন কোণ I1 দেয়া আছে 50 ডিগ্রি, বলা আছে ন্যূনতম কোণে বিচ্যুত হয়, আমাদের প্রিজম কোণ এ বের করতে হবে। তো আমরা ন্যূনতম বিচ্যুতির যে সূত্র আছে সেটি ব্যবহার করব। আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। সরাসরি সাইন I1 বাই সাইন এ বাই 2 লিখলেও কিন্তু হবে, তো আমরা মূল সূত্রটাই লিখলাম, বা মিউ ইকুয়াল টু, এখন আমরা এই অংশটার পরিবর্তে I1 বসাবো। আমরা ইতিমধ্যেই এই ধরনের অঙ্ক করেছি, সাইন I1 বাই সাইন এ বাই 2। এবার আমরা সাইন এ বাই 2কে উপরে তুলব, মিউকে নিচে নামাবো, বা সাইন এ বাই 2 সমান সাইন I1 বাই মিউ, বা সাইন এ বাই 2 সমান, এখন দেখো সবগুলোরই মান আছে, সাইন 50 ডিগ্রি বাই মিউ আছে 1.532। আমার মনে হয় এখন পারবে, তাহলে এ বাই 2 সমান হবে সাইন ইনভার্স, এখানে যা আসবে, বা এ বাই 2 সমান, ক্যালকুলেশন করে যত ডিগ্রি আসবে এখান থেকে আমরা প্রিজম কোণ এ বের করব। আমার মনে হয় যে ক্যালকুলেশনটা সবাই পারবে। তাহলে আমরা এবার পরের অঙ্কে যাই। আমরা অন্য বইয়ের একটা অঙ্ক দেখব। আমি শুরুতেই বলেছিলাম যে প্রিজমের যে সূত্রটা আছে সেখান থেকে মিউ বের করা খুব সহজ, ডেল্টা এম বের করা একটু জটিল, প্রিজম কোণ এ বের করা বেশ জটিল। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা দেখানোর জন্যই মূলত এই অঙ্ক। দেখো, একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √2 এবং এর ভিতর দিয়ে নির্গত আলোকরশ্মির ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি হলে প্রিজম কোণ নির্ণয় করো। তো প্রিজম কোণ নির্ণয় করাটা একটু জটিল, ক্যালকুলেশনটা ভালো করে দেখে নিও এবং মনে রাখতে হবে, ক্যালকুলেশন যেভাবে আমি দেখাবো এইভাবেই তোমাকে আগাতে হবে। এখানে যা যা দেয়া আছে, উপাদানের প্রতিসরাঙ্ক মিউ সমান √2, আর ন্যূনতম বিচ্যুতি কোণ দেয়া আছে ডেল্টা এম 30 ডিগ্রি, আমাদের প্রিজম কোণ এ বের করতে হবে। তো সূত্র আমাদের একটাই, আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এখন এখান থেকে আমাদের এ বের করতে হবে, প্রিজম কোণ এ। দেখো, উপরে সাইনের সাথে এ আছে, নিচেও সাইনের সাথে এ আছে, এই জন্যই একটু জটিল হয়। তো আমরা এক কাজ করি, মান বসিয়ে দিই প্রথমেই, বা মিউ এর পরিবর্তে আমরা √2 বসাই, সমান সাইন এ বের করতে হবে, এ প্লাস ডেল্টা এম হচ্ছে 30 ডিগ্রি বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। আমরা এই অংশটাকে আলাদা করি, বা √2 সমান সাইন এ বাই 2 প্লাস 30 ডিগ্রি বাই 2, এ বাই 2 প্লাস 30 বাই 2 করলে 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন এ বাই 2, বা √2 সমান, এখন দেখো সাইন এ প্লাস বি, তাহলে আমাদের একটা সূত্র পড়ে সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি,
সাইন এ বাই টু কস 15 ডিগ্রি, তাই না, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ বাই টু সাইন 15 ডিগ্রি, নিচে যা ছিল সাইন এ বাই টু। এবার আলাদা আলাদা করো। ক্যালকুলেশনের এই পর্যায়ে এসে কিন্তু মনে হতে পারে যে অঙ্কটা ভুল হচ্ছে, কিন্তু তোমাকে এইভাবেই আগাতে হবে। বা রুট টু সমান আমরা যদি আলাদা আলাদা করি তাহলে সাইন এ বাই টু কাটা যাবে, থাকবে কস 15 ডিগ্রি প্লাস এখানে আমাদের কস এ বাই টু আর সাইন এ বাই টু, কস বাই সাইন হচ্ছে কট, কট এ বাই টু আর থাকে সাইন 15 ডিগ্রি। আমাদের কোনো ক্যালকুলেশনে কিন্তু এই পর্যন্ত কট আসেনি, তো এই অঙ্কটার মধ্যে আর এই ক্যালকুলেশনটার মধ্যে কট আসে, এটা মনে রাখতে হবে। তো আমরা এবার একটা কাজ করি, আমরা কটকে ভাঙি, তো আর এই রুট টুর সাথে আমরা কস 15 ডিগ্রি নিয়ে আসতে পারি। তাহলে আমরা যা করব রুট টু মাইনাস কস 15 ডিগ্রি, এই অংশের মান কিন্তু আমরা বের করতে পারবো, সমান ডান দিকে আমরা কটটাকে 1/10 লিখি, তাহলে উপরে থাকবে সাইন 15 ডিগ্রি আর কট হচ্ছে 1/10, তাহলে 10 নিচে হবে tan a বাই টু। আমরা এই অংশটার মান বের করি, ঠিক আছে, তারপর tan a বাই টু উপরে তুলব, আমরা এই অংশটাকে নিচে নামাবো, বা তাহলে আসবে আমাদের tan a বাই টু সমান সাইন 15 ডিগ্রি উপরে থাকবে, নিচে রুট টু মাইনাস কস 15 ডিগ্রি, বা তাহলে tan a বাই টু সমান এই অংশটার মান আমরা বের করি, একবারে বের করা যাবে, সাইন 15 ডিগ্রি বাই রুট টু মাইনাস কস 15 ডিগ্রি। তাহলে আমরা সাইন 15 ডিগ্রি মান বসাবো 0.2588 আর নিচে কস 15 ডিগ্রির মান 0.9659। আমরা যদি এবার ক্যালকুলেশন করি এটা, তাহলে দেখো tan a বাই টু সমান আসবে 0.577। যদি আমরা এটা tan ইনভার্স করি তাহলে আমরা আমাদের মান পাব, বা tan ইনভার্স করলে a বাই টু সমান এটা আসবে হচ্ছে ইনভার্স করলে tan ইনভার্স 0.577, বা a বাই টু সমান 30 ডিগ্রি, বা a সমান 60 ডিগ্রি। দেখো আমাদের ক্যালকুলেশনটা কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ এই ধরনের ক্যালকুলেশন কিন্তু আমরা সাধারণত পাই না, সচরাচর পাই না। সুতরাং এই হচ্ছে আমাদের প্রিজম কোণ এ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমরা তাহলে গাণিতিক সমস্যা মোটামুটি আমাদের শেষ হলো। আমরা থিওরি এবং গাণিতিক সমস্যা মিলিয়ে আমাদের 10টি ক্লাস লাগলো এই জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ে। আমরা এরপর এই অংশটুকু তোমরা ভালোভাবে পড়ো, এরপর আমরা সৃজনশীল এবং অবজেক্টিভ এই দুটো বিষয়ের উপরই আলাদাভাবে ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। তো সৃজনশীল এবং অবজেক্টিভ পড়তে হলে তোমার সম্পূর্ণ চ্যাপ্টারের থিওরিটা আগে খুব ভালোভাবে পড়তে হবে, তা না হলে তোমার সৃজনশীল অংশ ভালো লাগবে না। একটা উদ্দীপক দেখে তোমাকে সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে এটা কোন থিওরির উপর, সেই থিওরিটা, সংশ্লিষ্ট থিওরিটা কিন্তু তোমাকে মনে করতে হবে। তো আমি আশা করি তোমরা এই জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়টা খুব ভালোভাবে বুঝে রপ্ত করতে পারবে। আর থিওরি যদি খুব ভালোভাবে বুঝে এবং চিহ্নগুলো যে আছে, প্রতীক চিহ্ন এবং লেন্সের ক্ষেত্রে যে প্রতিবিম্ব, যে বিষয়গুলো আমি থিওরি আলোচনায় করেছি সেগুলো যদি একটু ভালোভাবে দেখে নাও, তাহলে আমার মনে হয় সৃজনশীল এবং অবজেক্টিভ কোনো অংশেই তোমাদের সমস্যা হবে না। তো আজকের মতো তাহলে আমি শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।